ধারণা ছিল ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎকর্ষ সাধনে পরাশক্তিরা একে অন্যের সাথে যে প্রতিযোগিতায় ছিল তা বুঝি শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে মোটামুটি ৯০ দশক পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এতটাই উন্নত করেছে যে অন্য দেশের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুল আঘাত করতে সক্ষম তারা। তবে এই প্রতিযোগিতা আবারও নতুন করে পালে হাওয়া পাচ্ছে। বিশেষ করে গেল ২ দশকে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল অর্থ প্রযুক্তি বিনিয়োগ করেছে, যা সামরিক বিশ্লেষকদের ভাবাচ্ছে। এতে বাড়ছে আঞ্চলিক অস্থিরতা, তৈরি হচ্ছে যুদ্ধের আশঙ্কা। ৯০-এর দশকে সৌদি আরব ও ইসরায়েলের সক্ষমতা ছিল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার, কিন্তু ইরানও এখন তৈরি নিজেদের কৌশলের সাথে উত্তর কোরিয়ার কারিগরি সহায়তা সমন্বয় করে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা সৌদি আরব ও ইসরায়েল দুই দেশেই হামলা চালাতে পারে। আর উত্তর কোরিয়ার কথা না বললেই নয়, কিছুদিন পরপর স্বল্প, মাঝারি এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে ভীত করতে চাইছে তাদের প্রতিপক্ষকে। ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতও নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে। চীনের সাথে হাত মিলিয়ে পাকিস্তান এখন ভারতের দূরবর্তী স্থানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোতে সক্ষম। ভারতও বসে নেই, তারাও ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের প্রতিবেশী চীন ও পাকিস্তানের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। দুশ্চিন্তা শুধু আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা নয়, এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়লে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা নিয়েও। এরই মধ্যে সৌদি আরব লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা দেখেছে বিশ্ব। মাসুম রাব্বি, চ্যানেল 24। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর সহ সব সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগ। সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ তার। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সুযোগ পেলেই আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সফলতার দাবি করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা। দেশের অর্থনীতি, IMF এর যে মূল্যায়ন, সেই মূল্যায়নও অর্থনীতি স্থিতিশীল রয়েছে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটা শান্তি উন্নয়ন সমাবেশ করব। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় সমাবেশের। এতে অংশ নেন দলের ঢাকা মহানগরীর থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতারা অভিযোগ করেন, গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। মাঠের আন্দোলনে নেতাকর্মীদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। আমাদেরকে নতুন করে শিখাতে হবে না, আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে। এই ধরনের জুয়াচুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। সবাই একসাথে নেমে আসেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি। যত টাকা চুরি করছেন। এদিকে দেশ বাঁচাতে আরেকটি যুদ্ধের ডাক দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। যে জুলুম, অত্যাচার, নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবে না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে,
তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাসটা বলে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। এটি কাকরাইল, ফকিরের পোল, আরামবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ডলার সংকট, উৎপাদন সক্ষমতার অভাবসহ নানা কারণে চাহিদার বিপরীতে করা যাচ্ছে না বিদ্যুৎ সরবরাহ, যার প্রভাব শিল্প কারখানা সহ ব্যক্তি জীবনে। ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে ব্যয়, দিন শেষে যার আঘাত সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় সমসাময়িক জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। স্বীকার করলেন এবারের গরমে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের ব্যর্থতার কথা। সেটা যোগান দিতে গেলে কি লাগে? অর্থ লাগে, সময় মতো সেটারও ব্যবস্থা করতে পারে না। এই জায়গা টানা পড়ার মধ্যে, যার কারণে গত মাসে কিছুটা আমাদের ব্যাঘাত পড়ছে। কারণ অনেক পাওয়ার প্ল্যান্ট নিজেরা চালু করে, যারা প্রাইভেট সেক্টরে ছিল তাদেরকে বলার পর। ডলারের দর বৃদ্ধির প্রভাবে বিদ্যুতের দাম বাড়ার আভাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, তেল গ্যাসের মতো বছরে 4-5 বার সমন্বয় করা হবে বিদ্যুতের দাম। এই খাতে ধীরে ধীরে তুলে দেওয়া হবে ভর্তুকি। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4 থেকে 5 বারের মতো করব। আমরা তো 110 টাকা দরে দিচ্ছিলাম, এখন 60 টাকা বেড়ে গেছে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। 2027 সালের মধ্যে বিদ্যুৎ সংকট শতভাগ মিটবে এমন আশা জানান নসরুল হামিদ। প্রতিবাদ জানান ক্যাপাসিটি চার্জ নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনার। কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন, ক্যাপাসিটি ছাড়া দেখেন পান কিনা। আনইন্টারাপ্টেড পাওয়ার 2026 থেকে 27-এর মধ্যে আমরা ধরে নিতে পারি একটা উন্নত বিশ্বের যেরকমভাবে পাওয়ার সঞ্চালন হয় সেটা আমরা করতে পারব। আসছে বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর পরামর্শ দেন জ্বালানি প্রতিমন্ত্রী। ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। সড়কপথে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও 1975-এর 15ই আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় পরিবারের ঘনিষ্ঠজনদের সাথে নিয়ে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। পরে টুঙ্গিপাড়ার দরিয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমবায়ের উপদেষ্টা। সবাই সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচনে সমবায়ের মাধ্যমে উন্নয়ন হবে দেশের মানুষের জীবনমান। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না, তখন ওই পেনশন হিসেবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে। অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের, আমি সেই ব্যবস্থাটাই করে দিয়েছি। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষকে সাথে নিয়ে সম্মিলিতভাবে উৎপাদন বাড়াতে চায় সরকার। এজন্য 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখার উপর জোর দেন সরকার প্রধান। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। যে কারণে আমি আহ্বান করেছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যখন কিছু বলি নিজেটা আগে করতে হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া, টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। আমি সারা বাংলাদেশের মানুষের জন্যই বলছি যে 1 আষাঢ় থেকে প্রতিটি নাগরিক আপনারা 2-3টা করে যেটা পারেন গাছ লাগাবেন, যেটা আপনি আর্থিকভাবেও লাভবান হবেন, দেশের পরিবেশ রক্ষা পাবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ রক্ষা পাবে, আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। দুস্থ নারীদের দেন সেলাই মেশিন। আর প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষার্থীরা পায় শিক্ষা উপকরণ সহ নগদ অর্থ।
আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কে হামাস কে সাধারণ বাসিন্দা তার বাছ বিচার না করেই রাফায় বৃষ্টির মতো গুলি আর রকেট ছুড়ছে ইসরায়েল। ট্যাঙ্ক নিয়ে অলিগলিতেও আগ্রাসন চালাচ্ছে তারা। শিশুসহ শত শত বেসামরিককে হত্যার পরও কণ্ঠস্বর নিচু করতে রাজি নয় নেতানিয়াহু, বরং গলা উঁচু করে দাবি করছে বেসামরিক নিহতের সব দায় হামাসের, কারণ তারা বেসামরিকদের ঢাল হিসাবে ব্যবহার করছে, যা যুদ্ধাপরাধ। গাজার সন্ত্রাসীরা বাড়ি, স্কুল আর হাসপাতালে লুকিয়ে আছে। তারা সেখানে আলাদা করে সুড়ঙ্গ তৈরি করে ঘাঁটি গেড়েছে। ইহুদি হত্যায় তারা হিটলারকে অনুকরণ করছে। সব পরিকল্পনা তারা রাফার গোপন আস্থানায় করে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে এই সন্ত্রাসীরা, যা যুদ্ধাপরাধের সমান। হামাসের অধিকাংশ ব্যাটালিয়নকে ধ্বংসের দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, রাফায় লুকিয়ে থাকা আর কয়েকটি ব্যাটালিয়নকে পরাজিত করলেই গাজা সন্ত্রাসমুক্ত হবে। 24টি ব্যাটালিয়নের 20টিকে আমরা পরাজিত করেছি, বাকিদেরও ধ্বংস করা হবে। নানা উপায়ে যুদ্ধবন্ধের চেষ্টা করছে তারা, যাতে ইসরায়েলি সেনারা চলে গেলে তারা আবার গাজায় আধিপত্য বিস্তার করতে পারে। রাফায় আগ্রাসন নিয়ে মুখোমুখি অবস্থানে বাইডেন আর নেতানিয়াহু। একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, চলমান যুদ্ধে ইসরায়েলিদের পূর্ণ সমর্থন রয়েছে। যদিও ইসরায়েলে প্রতিদিনই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। লাল সবুজের পতাকা মারানো কফিন, শেষবারের মতো সহকর্মীদের কাঁধে আসিম জাওয়াদ। অশ্রুসিক্ত নয়নে বিদায় বীর যোদ্ধাকে। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে হয় তার ফিউনারেল প্যারেড ও দ্বিতীয় জানাজা। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দেশের জন্য প্রাণ বিসর্জন গর্বিত করছে বাবাকে। মরদেহ নিতে এসে ছেলের হয়ে ক্ষমা চাইলেন যে কোনো ভুল ত্রুটির জন্য। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়া থেকে বিদায় দিবে। সবচেয়ে বড় ছেলে আমার, ওর 2টি ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে লেগে যাচ্ছে। আল্লাহ জানি না আমি ওদেরকে কত লোক উন্নত করে দেখতে পারবো। এরপর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি মানিকগঞ্জে। শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পৌঁছায় বিমান বাহিনীর হেলিকপ্টার। কফিনবন্দি মরদেহ নামিয়ে আনেন সহযোদ্ধারা। তাকে এক নজর দেখতে ছুটে যান আত্মীয় স্বজন সহ অনেকে। মানে সবার সাথে মিশতো, ভালোভাবে চলতো, কারোর সাথে কোনো রাগ করতো না। মানে তার মন মানসিকতা একটু অন্যরকম ছিল আর কি। তার প্রায়তে আমরা মানিকগঞ্জ, আমাদের পরিবার সহ সারা বাংলাদেশ একটা দক্ষ বৈমানিককে হারালো। কি এইভাবে এই ঘটনাটা ঘটলো তার একটা সঠিক তদন্ত করে সবার মাঝে প্রকাশ করা হোক যে এইভাবে এই ঘটনাটা ঘটেছে, তা হলো কিছুটা হলো সান্ত্বনা খুঁজে পাবে অন্তত তার পরিবার। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় শাওতা কবরস্থানে। সমাহিত করা হয় নানার কবরে। নাদিম হোসেন, চ্যানেল 24। 2021 টি-20 বিশ্বকাপের পর কোচের পরিচয়ে ভারতীয় দলে ফিরেছিলেন রাহুল দ্রাবিড়। 2024 টি-20 বিশ্ব আসর হতে পারে তার শেষ। বিরাট রোহিতদের নতুন হেডমাস্টার খুঁজতে নেমে পড়েছে বিসিসিআই, নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব জয় শাহ। কোচের জন্য খুব দ্রুতই দেয়া হবে বিজ্ঞাপন। চাইলে আবেদন করতে পারবেন রাহুল দ্রাবিড় নিজেও। তবে অন্তত 3 বছরের জন্য দায়িত্ব নিতে আগ্রহী এমন কাউকে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে পরিকল্পনা আঁকছে বিসিসিআই। এদিকে নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ দলে জায়গা না হওয়ায় অবসর নিলেন কলিন মানরো। 2020 সাল থেকে কিউইদের হয়ে কোনো ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ফর্মে ছিলেন এই ওপেনার। তাই স্বপ্ন দেখছিলেন বিশ্বকাপে খেলার, কিন্তু তা না হওয়ায় অভিমানে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ছোট ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ 3 সেঞ্চুরির মালিক। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরের আগে ব্যাটারদের সুখবর দিলেন সাবেক প্রোটিয়া স্পিনার রবিন পিটারসন। তার মতে আইপিএলের মতো অস্বাভাবিক না হলেও রান বন্যা বয়ে যেতে পারে মার্কিন মুলুকে। ইম্প্যাক্ট প্লেয়ারের সুযোগ না থাকায় এটা আইপিএল থেকে কিছুটা ভিন্ন হবে। তবে যুক্তরাষ্ট্রের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ।
বাউন্ডারিও ছোট। ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিসদের মতো পাওয়ার হিটাররা যে কোনো কিছুই বদলে দিতে পারে। পিটারসনের কথা অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার অধীনে গেল বছর মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক। ডাগ আউটের অভিজ্ঞতা থেকে সতর্ক করেছেন বোলারদের। জাসপ্রীত বুমরার মতো বোলার ছাড়া এখানে সুবিধা করা কঠিন। পেসার কিংবা স্পিনার, স্কিল ও বৈচিত্র্য ছাড়া বোলারদের জন্য এই ধরনের উইকেট চ্যালেঞ্জিং। ক্যারিবীয় অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের 15 ম্যাচে স্পিন সহায়ক উইকেটের সম্ভাবনাও দেখেন না পিটারসন। জহির সাগর, চ্যানেল 24। মাঝ আকাশে চক্কর দিচ্ছে বিমান, এভাবে ঘুরেছে মিনিট দুয়েক, যেন বড় বিপদ এড়াতে খুঁজছিল নিরাপদ গন্তব্য। বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটির শেষ পর্যন্ত গন্তব্য হয় কর্ণফুলী নদী। ফলে কো পাইলট, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রাণ গেলেও এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি। টিকে ফেলেছে নদীর মধ্যে, অনেক চেষ্টা করছে, 3 লন্ডি 3বার চেষ্টা করছে কিন্তু নদীতে ফালাইতে পারে নাই, 3বার মধ্যে ফালাইছে। যেন মানুষের ক্ষয়ক্ষতি কম হয় এবং সম্পদের ক্ষতি না হয় মতো সেভাবে ব্যবস্থা করছে। যথেষ্ট ধন্যবাদ দেওয়া যায় পাইলটকে। পাইলট যথেষ্ট চেষ্টা করছে যে আত্মরক্ষা এবং মানুষের ক্ষয়ক্ষতি কম হয় মতো সেভাবে করছে। আসিম সহ 2 পাইলটের বীরত্ব শুক্রবারও ছিল কর্ণফুলী পাড়ের মানুষের মুখে মুখে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনা কবলিত বিমানটির গন্তব্য নদীমুখী না হয়ে কোনো লোকালয়ে পড়লে ক্ষয়ক্ষতি হতো অকল্পনীয়। কেননা জনবসতি ছাড়াও নদীর 2 পাড়ে রয়েছে দেশের প্রধান তেল স্থাপনা সহ বহু স্পর্শকাতর প্রতিষ্ঠান। সামান্য ভাষে পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারি, এক একটা বড় বড় আমাদের জাতীয় তেলের ডিফুগুলা। তো এখানে ফতাঙ্গা কর্ণফুলী নদীর মোহনার ভিতরে এখানে লাইটার জাহাজ অ্যাভেলেবেল, কিন্তু ওনারা এমনভাবে আসলে কি বলবো, এমনভাবে স্ট্রাগল এবং নিজের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে খুব সেফটিভাবে এত আর কি নিজের জীবনকে উৎসর্গ করে। উপরে যদি এটা নিক্ষেপ হতো তাহলে আমাদের অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারত, অনেক গাছপালা অথবা ঘরবাড়ি অনেক কিছু নষ্ট হতে পারত। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত যে কাজটা করছেন এটার জন্য ওনাকে আসলে আমরা দেশবাসী ওনাকে অনেক ধন্যবাদ এবং অনেক ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের অত্যন্ত কিন্তু দুর্ঘটনাবশত আসলে একটা ঘটনা ঘটেই গেছে, যেহেতু উনি মারা গেছেন। তো উনি একজন ভালো দক্ষ পাইলট ছিলেন, এটা আমরা আসলে পেপার পত্রিকা বা বিভিন্ন অনলাইনে দেখেছি, শুনেছি, জেনেছি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী 2 পাইলট চাইলেই আগুন ধরার সাথে সাথে বেরিয়ে যেতে পারতেন, তখন হয়তো বেঁচে যেতেন আসিম। কিন্তু তারা চেয়েছেন জনমানবহীন কোনো জায়গায় অবতরণ। এতে এক পর্যায়ে পাইলট উইং কমান্ডার সোহান হাসান খান আগে বেরিয়ে যেতে পারলেও কিছুটা দেরি হয়ে যায় আসিমের। প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন। কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। অসম সাহসে প্রাণ দেয়া আসিমের শিক্ষা আর পেশাগত জীবনটাই ছিল বীরত্বপূর্ণ। সবখানে বিরল মেধার স্বাক্ষর রাখা এই বিমান সেনা ছিলেন দক্ষ একজন পাইলট। মেধার স্বাক্ষর রেখেছেন বিদেশেও। 13 বছরের পেশাগত জীবনে অসামান্য বীরত্বের জন্য পেয়েছেন নানা উপাধি আর পদক। ছিলেন পাইলট প্রশিক্ষক। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সিংহে বিকাল 4টায় বসুন্ধরাকে আতিথ্য দেবে মোহামেডান। একই সময় মুন্সিগঞ্জে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর রাজশাহীতে ফর্টিস এফসিকে আতিথ্য দেবে ব্রাদার্স ইউনিয়ন। কখনো নিজেদের ভেন্যু, কখনো গোপালগঞ্জ, রাজশাহী কিংবা মুন্সিগঞ্জ, মৌসুম জুড়ে নানা ভেন্যুতে গেছেন বসুন্ধরা কিংস ফুটবলাররা। তবে এবার ময়মনসিংহে যাওয়াটা বিশেষ, টানা 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। কারণ শনিবারে নিশ্চিত হতে পারে আরও এক লিগ শিরোপা।
শুক্রবার সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে ময়মনসিংহ গেছেন কিংস ফুটবলাররা। শিরোপা লক্ষ্যে কোচ ফুটবলারের মনে বাড়তি উচ্ছ্বাস থাকলেও বাইরে এর প্রতিফলন নেই। অন্যান্য ম্যাচের মতোই মোহামেডানের বিপক্ষে নামবে কিংস। ক্যামেরায় কথা না বললেও কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন তার মনোযোগ পারফরমেন্সে। সব ম্যাচেই আমরা জয়ের জন্য নামি। এই ম্যাচ জিতলে আমরা চ্যাম্পিয়ন হব, এটিও মাথায় আছে। তবে এর জন্য প্রয়োজন পারফরমেন্স, আমাদের সেখানেই মনোযোগ। আবাহনীর বিপক্ষে ম্যাচে গুরুতর আঘাত পাওয়া আনিসুর রহমান জিকোও দলের সঙ্গী হয়েছেন। তারকা গোলরক্ষক পরিপূর্ণ সুস্থ না হওয়ায় সাদাকালদের বিপক্ষে গোলবারের দায়িত্ব নিয়ে বিকল্প ভাবনায় টিম ম্যানেজমেন্ট। শুক্রবার সকালে বসুন্ধরা যখন অনুশীলন করেছে তখন ময়মনসিংহের পথে ছিল মোহামেডান। বিকেলে কিংস যখন রওনা হয়েছে তখন ম্যাচ ভেন্যুতে অনুশীলনে সাদা কালোরা। চলতি মৌসুমে তৃতীয়বার মুখোমুখির অপেক্ষায় দুদল। স্বাধীনতা কাপ ফাইনালে জিতেছিল বসুন্ধরা, তবে প্রিমিয়ার লিগের প্রথম লিগে জিতেছিল মোহামেডান। লিগে এখন পর্যন্ত একমাত্র আনবিটেন সাদা কালোরা। কিংসের সাথে শুধু তারাই টিকে আছে লিগ রেসে। শীর্ষে থাকা বসুন্ধরার সাথে মোহামেডানের পয়েন্ট পার্থক্য 9, হাতে আর 4 ম্যাচ। হারানোর কিছু নেই আমাদের এই ম্যাচ, লিগ ম্যাচে জিততে পারলে আমাদের প্লাস পয়েন্ট। আর আমি মনে করি যে আমাদের টিম যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে যাব। মঙ্গলবার ফেডারেশন কাপ ফাইনাল নিশ্চিত করা মোহামেডান লিগে উজ্জীবিত। আর বসুন্ধরার কাছে ম্যাচটা শুধু শিরোপা নিশ্চিতের নয়, প্রথম লেগে মোহামেডানের কাছে লিগে একমাত্র হারের প্রতিশোধ মিশনও, সাথে মৌসুমে ট্রেবল সম্ভাবনা টিকিয়ে রাখা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।